এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। বৈঠকের পূর্বেই ইরানের জয়, ভেন্সের গালে গালিবাফের থাপড়, সাদা পতাকা উড়ালেন ট্রাম্প। ইরানের হুঙ্কার, 168 জন নিষ্পাপ শিশু হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো শান্তি চুক্তি নয়। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কাতারের রাজধানী দোহার একটি বিলাসবহুল কনফারেন্স রুমে আজ এমন এক ঘটনা ঘটল, যা কোনো সাধারণ কূটনৈতিক আলোচনা নয়, বরং এটি ছিল আমেরিকার গালে কষিয়ে মারা শতাব্দীর সবচেয়ে বড় জয়। একটু কল্পনা করুন দৃশ্যটা। টেবিলের এক পাশে চরম উৎকণ্ঠা নিয়ে বসে আছেন ডোনাল্ড ট্রাম্পের পাঠানো হোয়াইট হাউসের 3 হেভিওয়েট নেতা, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স, জারেড কুশনার এবং স্টিভ উইটকফ। তারা আক্ষরিক অর্থেই প্রহর গুনছেন ইরানের জন্য। ঠিক তখনই দরজা খুলে কনফারেন্স রুমে প্রবেশ করল ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির নেতৃত্বে 84 সদস্যের এক বিশাল এবং গম্ভীর প্রতিনিধি দল। কোনো মিষ্টি হাসি নয়, কোনো কূটনৈতিক করমর্দন বা হ্যান্ডশেক নয়। গালিবাফ সোজা হেঁটে গিয়ে জেডি ভ্যান্সের টেবিলের উপর সজোরে ছুড়ে মারলেন এক তাড়া ছবি। ছবিগুলো কাদের জানেন? আমেরিকার সাপ্লাই দেওয়া টমাহক ক্রুজ মিসাইলে নিহত 168 জন নিরীহ এবং নিষ্পাপ শিশুর ছিন্ন ভিন্ন লাশের ছবি। রক্তের দাগ শুকানোর আগেই সে বিভৎস ছবিগুলো আমেরিকার প্রতিনিধি দলের মুখের উপর ছুড়ে দিয়ে ইরান সরাসরি বুঝিয়ে দিল, আমরা এখানে তোমাদের সাথে কোনো শান্তি চুক্তি করতে আসিনি, আমরা এসেছি তোমাদের যুদ্ধ অপরাধের বিচার করতে। এদিকে ইসরায়েলকে ধ্বংস করতে ড্রোন ও মিসাইল নিয়ে রণপ্রস্তুতিতে ইরান। রেড লাইন পার করলেই বিপদ। ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তবে কি আরো ভয়ঙ্কর ও শক্তিশালী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে ইরান? কারণ এই ইস্যুতে রেড লাইন পার করলেই চরম বিপদের মুখে পড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন হুমকি দিয়েছেন ইরানের সরকারের একজন শীর্ষ ব্যক্তি, যাকে ঘিরে ব্যাপক শঙ্কায় রয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। তাহলে কি পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের ঘায়েল করার জন্যই এমন সামরিক প্রস্তুতি নিচ্ছে ইরান? এরই মাঝে জানা গেছে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের ছক আঁকছে মার্কিন প্রশাসন। প্রশ্ন হলো, তবে কি সুবিধাজনক সময়ে ইরানে হামলা চালাতে যাচ্ছে ইহুদিবাদীরা? এদিকে খামেনির জানাজা কেন মৃত্যুর 131 দিন পর হচ্ছে? খামেনির জানাজায় নজিরবিহীন বিলম্ব। কি ঘটেছিল এই 4 মাসে, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 28 ফেব্রুয়ারি 2026 মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক নাটকীয় মোড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু ইসলামী শরিয়ায় দ্রুত দাফনের সাধারণ নিয়ম থাকা সত্ত্বেও দীর্ঘ 131 দিন পর আগামী 9 জুলাই তার দাফন সম্পূর্ণ হতে যাচ্ছে। কেন এই নজিরবিহীন বিলম্ব? কি ঘটেছিল এই 4 মাসে? এদিকে ভারতের জমিতে চীনের রাস্তা, সেতু, ক্যাম্প, বিঘায় বিঘায় জমি দখলে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ভারতের অরুণাচলে কি সত্যিই ঢুকে পড়েছে চীনা সেনা? বিঘার পর বিঘা জমি কি চলে যাচ্ছে বেইজিং এর নিয়ন্ত্রণে? সীমান্তে কি নীরবেই বদলে যাচ্ছে মানচিত্র? এ নিয়ে ভারতীয় সেনার বক্তব্য আর স্থানীয়দের অভিযোগ দুটো একেবারেই বিপরীত। তাহলে সত্যিটা কি? অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার দুর্গম টাকসিং অঞ্চল, ভারত চীন সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের এই এলাকা ঘিরেই নতুন বিতর্ক। স্থানীয় সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি অভিযোগ করেছে, গত কয়েক বছরে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে একাধিক এলাকা দখল করেছে। সংগঠনটির দাবি, ওইং, পানিয়ার, মারপান, পোট্রাংলেক এবং টিন্ডিটাং এই 5টি এলাকা আগে ভারতীয়দের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু 2020 সালের পর থেকে পরিস্থিতি পুরোটাই বদলে গেছে। অভিযোগ, চীনা সেনা শুধু টহল দিচ্ছে না, তারা রাস্তা বানিয়েছে, সেতু বানিয়েছে, স্থায়ী সামরিক ক্যাম্পও গড়ে তুলেছে। যে জমিতে একসময় স্থানীয়রা গবাদি পশু চড়াতেন, শিকার করতেন, বনজ সম্পদ সংগ্রহ করতেন, সেই এলাকাগুলো এখন PLA এর নিয়ন্ত্রণে। এদিকে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে, নেতানিয়াহুর দাবি ঘিরে চরম উত্তেজনা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এখন চরম উত্তাপ, আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘোর বিরোধী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট সরাসরি নেতানিয়াহুকে অভিযুক্ত করেন এই বলে যে তিনি কেবল ইসরায়েলি জনগণকে ভয় দেখানোর জন্য ইরানের পারমাণবিক বোমা নিয়ে মিথ্যা নাটক সাজাচ্ছেন। এই বিস্ফোরক মন্তব্যটি প্রকাশিত হওয়ার পর থেকেই ইসরায়েলের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। এদিকে অবশেষে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী কফিন উন্মোচন করল ইরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী কফিন উন্মোচন করল ইরান। বৃহস্পতিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি হুসেইনিয়াতে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় তার মরদেহ। আয়োজনে ব্যাপক ভক্ত সমর্থকদের আগমন হয়। উপস্থিত ছিলেন খামেনি প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি, IRGC কমান্ডার সহ ইরানের সরকারি কর্মকর্তারাও। শনিবার থেকে শুরু হবে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান। শ্রদ্ধা জানাবেন দেশ বিদেশের অসংখ্য লোক। 6 জুলাই তেহরানের প্রথম দফা জানাজার পর আয়াতুল্লাহ খামেনি সহ অন্যান্যদের মরদেহ পরদিন নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিতের পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হওয়ার কথা জানাজা। 9 জুলাই 24 মুহররমের রাতে পবিত্র মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। এদিকে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত 27। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে দুজন মানুষের নির্দেশে পুরো মধ্যপ্রাচ্য আজ মৃত্যুপরীতে পরিণত হয়েছে, সেই ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার দাম কত হতে পারে?
আপনারা কি জানেন যে যে আমেরিকা সারা বিশ্বকে মানবাধিকার আর নিরাপত্তার লেকচার দেয়, তাদের নিজেদের প্রেসিডেন্টকে হত্যা করার জন্য প্রকাশ্য জনসভায় কিভাবে 100 কেজি সোনার পুরস্কার ঘোষণা করা হচ্ছে? আর অন্যদিকে সিরিয়ার রাজধানী দামাস্কে হঠাৎ করে বোমা ফাটছে কেন জানেন? কারণ সিরিয়া যখন আমেরিকার কথা না শুনে লেবাননের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, ঠিক তখনই তাদের মাটিতে এই হামলা হচ্ছে। আজ আমি আপনাদের সামনে জিওপলিটিক্সের এমন কিছু এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ নিয়ে এসেছি যা মূলধারার মিডিয়া এইভাবে গুছিয়ে আপনাদেরকে বোঝাবে না। চীন রাশিয়ার গোপন সামরিক নথিতে কি এমন ফাঁস হলো যা দেখে কাঁপছে পুরো ইউরোপ? এদিকে খামেনির দাফন অনুষ্ঠানকে ঘিরে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অ্যালার্ট। 1.5 কোটি মানুষের সমাগম ঠেকাতে কার দিকে তাক করা ক্ষেপণাস্ত্র? আর এরই মাঝে কাতার ও পাকিস্তানের যুক্তরাষ্ট্র ইরানের কোন গোপন মিশন সফল হলো? আন্তর্জাতিক রাজনীতির এমন বিস্ফোরক মোড় নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। চীন রাশিয়ার গোপন সামরিক প্রশিক্ষণের পর্দা উন্মোচন। কাতারের রাজধানী দোহার একটি বিলাসবহুল কনফারেন্স রুমে আজ এমন এক ঘটনা ঘটল যা কোনো সাধারণ কূটনৈতিক আলোচনা নয়, বরং এটি ছিল আমেরিকার গালে কষিয়ে মারা শতাব্দীর সবচেয়ে বড় জয়। একটু কল্পনা করুন দৃশ্যটা। টেবিলের এক পাশে চরম উৎকণ্ঠা নিয়ে বসে আছেন ডোনাল্ড ট্রাম্পের পাঠানো হোয়াইট হাউসের 3 হেভিওয়েট নেতা, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স, জারেড কুশনার এবং স্টিভ উইটকফ। তারা আক্ষরিক অর্থেই প্রহর গুনছেন ইরানের জন্য। ঠিক তখনই দরজা খুলে কনফারেন্স রুমে প্রবেশ করল ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির নেতৃত্বে 84 সদস্যের এক বিশাল এবং গম্ভীর প্রতিনিধি দল। কোনো মিষ্টি হাসি নয়, কোনো কূটনৈতিক করমর্দন বা হ্যান্ডশেক নয়। গালিবাফ সোজা হেঁটে গিয়ে জেরি ভ্যান্সের টেবিলের উপর সজোরে ছুড়ে মারলেন এক তাড়া ছবি। ছবিগুলো কাদের জানেন? আমেরিকার সাপ্লাই দেওয়া টমাহক ক্রুজ মিসাইলে নিহত 168 জন নিরীহ এবং নিষ্পাপ শিশুর ছিন্ন ভিন্ন লাশের ছবি। রক্তের দাগ শুকানোর আগেই সে বিভৎস ছবিগুলো আমেরিকার প্রতিনিধি দলের মুখের উপর ছুড়ে দিয়ে ইরান সরাসরি বুঝিয়ে দিল, আমরা এখানে তোমাদের সাথে কোনো শান্তি চুক্তি করতে আসিনি, আমরা এসেছি তোমাদের যুদ্ধ অপরাধের বিচার করতে। টেবিলে লাশের ছবিগুলো পড়ার সাথে সাথে জেরি ভ্যান্স এবং জারেড কুশনারের মুখ আক্ষরিক অর্থে ফ্যাকাশে হয়ে যায়। যে আমেরিকা কথায় কথায় স্যাংশন দেয়, সে আমেরিকার প্রতিনিধিরা আজ মাথা নিচু করে বসে ইরানিদের অপমান হজম করছে। কারণ তারা জানে এই মিটিং না হলে আমেরিকার অর্থনীতি ধসে যাবে। আর দুর্বলতার সুযোগ নিয়েই মিটিং শুরুর আগেই আমেরিকার ঘাড়ে 4টি এমন মরণঘাতী শর্ত চাপিয়ে দিয়েছে ইরান, যা মানতে বাধ্য হয়ে ট্রাম্প আক্ষরিক অর্থে তেহরানের কাছে আত্মসমর্পণের দলিলে সই করেছেন। দোহার মাটিতে পা রেখেই আমেরিকার মুখে জুতো চেপে ধরার মতো ইরানের এই আচরণের পর পুরো বিশ্ব আজ হতবাক হয়ে 3টি রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, যে আমেরিকা যুদ্ধের আগে ইরানকে চোখ রাঙাতো, তারা আজ কেন নিজেদের সম্মান বিসর্জন দিয়ে ইরানের ছুড়ে দেওয়া 4টি অসম্ভব শর্ত বিনা বাক্যে মেনে নিল? দ্বিতীয় প্রশ্ন, 168 জন শিশুর লাশের ছবি দেখিয়ে ইরান দোহার টেবিলে ঠিক কোন সাইকোলজিক্যাল গেমটি খেললো, যার কোনো জবাব জেরি ভ্যান্স দিতে পারল না? এবং তৃতীয় ও সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল যখন লেবাননে মরিয়া হয়ে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন ট্রাম্প কেন নেতানিয়াহুকে আস্থা করে ছুড়ে ফেলে দিয়ে যে কোনো মূল্যে এই যুদ্ধ বন্ধ করার জন্য এত ব্যাকুল হয়ে উঠেছেন? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা দোহার টেবিলে আমেরিকার এই নগ্ন আত্মসমর্পণ এবং ইরানের 4টি মরণঘাতী শর্ত ডিকোড করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গত কয়েকদিনের ঘটনাবলী প্রমাণ করে যে আমেরিকা এখন আর কোনো সুপার পাওয়ার নয়, তারা এখন ইরানের পাতা ফাঁদে আটকা পড়া একটা ইঁদুর। গতকাল রাতে ইরান সাফ জানিয়ে দেয়, আমেরিকা যদি তাদের দেওয়া শর্তগুলো অক্ষরে অক্ষরে পূরণ না করে, তবে দোহায় কোনো আলোচনাই হবে না। বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই শর্তগুলো মেনে নেয়। আসুন দেখি সেই 4টি শর্ত যা আমেরিকার বিশ্ব নিয়ন্ত্রণের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। প্রথম শর্ত, ফ্রোজেন অ্যাসেট রিলিজ বা আটকে রাখা শত শত বিলিয়ন ডলার ফেরত দেওয়া। আমেরিকা দশকের পর দশক গায়ের জোরে ইরানের শত শত বিলিয়ন ডলার বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে ফ্রিজ বা আটকে রেখেছিল। এটি ছিল ইরানের উপর আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক অস্ত্র। কিন্তু ইরান শর্ত দিয়েছে, আলোচনার প্রথম ধাপ হিসেবে এই শত শত বিলিয়ন ডলার অবিলম্বে রিলিজ করতে হবে। আর ট্রাম্প প্রশাসন এই টাকা ছাড়তে বাধ্য হয়েছে। দ্বিতীয় শর্ত, লেবাননে ইসরায়েলি আক্রমণ এখনই বন্ধ করতে হবে। ইরান অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তারা ফিলিস্তিন বা লেবাননের রক্ত বিক্রি করে নিজেদের জন্য কোনো শান্তি চুক্তি করবে না। ইসরায়েলকে অবিলম্বে লেবাননের মাটিতে সমস্ত আক্রমণ থামাতে হবে। নেতানিয়াহু এই শর্তে রাজি না থাকলেও আমেরিকা গায়ের জোরে এই শর্ত মেনে নিয়েছে। তৃতীয় শর্ত, হরমুজ প্রণালীর ট্রানজিট নিয়ন্ত্রণ। বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় ধমনী হরমুজ প্রণালী দিয়ে সীমিত সংখ্যক জাহাজ চলাচল এবং সেই ট্রানজিট পেমেন্ট বা ফি নিয়ে ইরান তাদের নিজস্ব কড়া শর্ত চাপিয়ে দিয়েছে। আমেরিকা স্বীকার করে নিয়েছে যে হরমুজের নিয়ন্ত্রণ এখন আর পশ্চিমাদের হাতে নেই। চতুর্থ এবং সবচেয়ে অপমানজনক শর্ত, মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য নতুন ফোর্স ডিপ্লয়মেন্ট সম্পূর্ণ নিষিদ্ধ। ইরান ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে আমেরিকার একটি সৈন্য বা একটি অস্ত্রের চালানো পাঠানো যাবে না। তবে কি আরো ভয়ঙ্কর ও শক্তিশালী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে ইরান? কারণ এই ইস্যুতে রেড লাইন পার করলেই চরম বিপদের মুখে পড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন হুমকি দিয়েছেন ইরানের সরকারের একজন শীর্ষ ব্যক্তি, যাকে ঘিরে ব্যাপক শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। তাহলে কি পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের ঘায়েল করার জন্যই এমন সামরিক প্রস্তুতি নিচ্ছে ইরান? এরই মাঝে জানা গেছে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের ছক আঁকছে মার্কিন প্রশাসন। প্রশ্ন হলো, তবে কি সুবিধাজনক সময়ে ইরানে হামলা চালাতে যাচ্ছে ইহুদিবাদীরা? ইরানের ক্ষেপণাস্ত্র ও
পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস করার জন্যই সাম্প্রতিক সময়ে দেশটির বিরুদ্ধে যৌথভাবেই যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সফলতার মাপকাঠিতে কোনো কিছুই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল। উল্টো তেহরানের পাল্টা প্রতিশোধের মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন প্রশাসন। তবে ক্ষতির এই মাত্রা যাতে আর বৃদ্ধি না পায় সে লক্ষ্যে ইরানের সাথে সম্প্রতি সমঝোতায় পৌঁছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই বিষয়টিকে ঘিরে যেন মোটেও স্বস্তিতে নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনার পেছনে আসলে মূল কারণটা কি? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করার পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু সে যাত্রায় সফল হতে পারেনি নেতানিয়াহু সরকার। তাই তো ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন ইরানকে কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না ইসরায়েল। সেই সাথে দেশটির ক্ষেপণাস্ত্র কার্যক্রমও নির্মূল করবে ইহুদিবাদীরাই। যদিও মার্কিন প্রশাসন ইরানের এই দুইটি ইস্যুতে আলোচনা করতেই বেশি আগ্রহী, তবে কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল তেহরান। সাম্প্রতিক সমঝোতামূলক চুক্তির মাধ্যমে পারমাণবিক ইস্যুতে নিজেদের স্বার্থ আদায়ের পর ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক। এ বিষয়ে ইহুদিবাদীদের সাথে কোনো প্রকার আপোষে যাবে না তেহরান। এটি আমাদের রেড লাইন, যা লঙ্ঘন করলেই চরম বিপদের মুখে পড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিরক্ষা সক্ষমতা আরো বৃদ্ধি করবে ইরান। 1 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। 28 ফেব্রুয়ারি 2026 মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক নাটকীয় মোড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু ইসলামী শরিয়ায় দ্রুত দাফনের সাধারণ নিয়ম থাকা সত্ত্বেও দীর্ঘ 131 দিন পর আগামী 9 জুলাই তার দাফন সম্পূর্ণ হতে যাচ্ছে। কেন এই নজিরবিহীন বিলম্ব? কি ঘটেছিল এই 4 মাসে? এর পেছনে রয়েছে মূলত 3টি বড় কারণ। প্রথমত, তার মৃত্যুর পরপরই ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে এক রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। এই যুদ্ধকালীন অস্থিতিশীলতা এবং চরম নিরাপত্তা ঝুঁকির কারণে মার্চ মাসে নির্ধারিত জানাজা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হয় তেহরান। বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলার পর এই আয়োজন করা হচ্ছে। দ্বিতীয় কারণটি হলো এর লজিস্টিক চ্যালেঞ্জ। ইরান সরকার ধারণা করছে এই দাফন অনুষ্ঠানে প্রায় 1.5 থেকে 2 কোটির কাছাকাছি ভক্ত এবং অনুসারী জমায়েত হতে পারেন, যা আধুনিক ইতিহাসের বৃহত্তম জানাজা হতে যাচ্ছে। 1989 সালে ইমাম খোমেনির এবং 2020 সালে কাশেম সুলাইমানের জানাজায় হুড়োহুড়িতে বিপুল প্রাণহানির ট্র্যাজেডির ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রশাসন এবার নিশ্ছিদ্র নিরাপত্তা এবং আবাসন কাঠামো তৈরিতে বেশ সময় নিয়েছে। এছাড়া ধর্মীয় কারণও রয়েছে। তেহরান প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র মহরমের প্রথম 10 দিন ইমাম হোসেনের বার্ষিক শোকানুষ্ঠান বা আশুরা শেষ হওয়া পর্যন্ত এই অন্ত্যেষ্টিক্রিয়া পিছিয়ে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ধর্মীয় আবেগ ও শ্রদ্ধার সাথে এতে শরীক হতে পারেন। আয়াতুল্লাহ আলী খামেনি কেবল একজন রাজনৈতিক শাসকই ছিলেন না, বরং তিনি ছিলেন লাখো শিয়া মুসলমানের আধ্যাত্মিক পথ প্রদর্শক এবং অবিসাংবাদিত নেতা। 1989 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ 3.5 দশক ধরে তিনি ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে এক অটল দেয়াল হিসেবে দাঁড়িয়েছিলেন। ভারতের অরুণাচলে কি সত্যিই ঢুকে পড়েছে চীনা সেনা? বিঘার পর বিঘা জমি কি চলে যাচ্ছে বেইজিং এর নিয়ন্ত্রণে? সীমান্তে কি নীরবেই বদলে যাচ্ছে মানচিত্র? এ নিয়ে ভারতীয় সেনার বক্তব্য আর স্থানীয়দের অভিযোগ দুটো একেবারেই বিপরীত। তাহলে সত্যিটা কি? অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার দুর্গম টাকসিং অঞ্চল, ভারত চীন সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের এই এলাকা ঘিরেই নতুন বিতর্ক। স্থানীয় সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি অভিযোগ করেছে, গত কয়েক বছরে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে একাধিক এলাকা দখল করেছে। সংগঠনটির দাবি, ওইং, পানিয়ার, মারপান, পোট্রাংলেক এবং টিন্ডিটাং এই 5টি এলাকা আগে ভারতীয়দের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু 2020 সালের পর থেকে পরিস্থিতি পুরোটাই বদলে গেছে। অভিযোগ, চীনা সেনা শুধু টহল দিচ্ছে না, তারা রাস্তা বানিয়েছে, সেতু বানিয়েছে, স্থায়ী সামরিক ক্যাম্পও গড়ে তুলেছে। যে জমিতে একসময় স্থানীয়রা গবাদি পশু চড়াতেন, শিকার করতেন, বনজ সম্পদ সংগ্রহ করতেন, সেই এলাকাগুলো এখন PLA এর নিয়ন্ত্রণে। নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চারার চিঠিতে লিখেছেন, আমরা ইঞ্চি ইঞ্চি করে আমাদের জমি হারাচ্ছি। তার অভিযোগ, চীনের অগ্রযাত্রার গতি অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত ব্যবস্থা না নিলে আরো জমি হারানোর আশঙ্কা রয়েছে। সংগঠনটি জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে, সঙ্গে দিয়েছে কয়েকটি ছবিও। তাদের দাবি, সেই ছবিতেই দেখা যাচ্ছে সীমান্ত এলাকায় চীনা সামরিক অবকাঠামো। তবে এখানেই গল্পে আসে বড় মোড়। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দেয়, অরুণাচল প্রদেশে PLA নতুন করে ঢুকে ক্যাম্প করেছে। এই খবর ভুল এবং ভিত্তিহীন। অর্থাৎ একদিকে সীমান্তের বাসিন্দাদের গুরুতর অভিযোগ, অন্যদিকে ভারতীয় সেনা সরাসরি অস্বীকার। কোন তথ্যটি বাস্তব তা সরকারিভাবে নিশ্চিত হয়নি। এদিকে প্রায় 1129 কিলোমিটার দীর্ঘ ভারত চীন সীমান্ত রয়েছে শুধু অরুণাচলেই, আর পুরো LAC জুড়েই বহু বছর ধরে চলছে সীমান্ত বিরোধ।
বিরোধ। 2020 সালের লাদাখ সংঘর্ষের পর থেকে দুই দেশ আলোচনায় বসলেও সীমান্তে অবকাঠামো নির্মাণ এবং নজরদারি নিয়ে উত্তেজনা এখনো কাটেনি। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, তাকসিং সীমান্তে আসলে কি ঘটছে? স্থানীয়দের অভিযোগ কি সত্যি বড় পরিবর্তনের ইঙ্গিত, নাকি সীমান্তের পুরনো উত্তেজনাকেই নতুন করে ব্যাখ্যা করা হচ্ছে? সরকারি তদন্ত বা নতুন তথ্য সামনে না আসা পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানাই রয়ে গেছে। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এখন চরম উত্তাপ, আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘোর বিরোধী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। আইজেনকোট সরাসরি নেতানিয়াহুকে অভিযুক্ত করেন এই বলে যে তিনি কেবল ইসরায়েলি জনগণকে ভয় দেখানোর জন্য ইরানের পারমাণবিক বোমা নিয়ে মিথ্যা নাটক সাজাচ্ছেন। এই বিস্ফোরক মন্তব্যটি প্রকাশিত হওয়ার পর থেকেই ইসরায়েলের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। মূল ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার, যখন নেতানিয়াহু চ্যানেল 14কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে দাবি করেন যে তিনি অতীতে 2 বার ইরানে প্রবেশ করেছিলেন এবং ইরানের হাতে থাকা পারমাণবিক বোমার হাত থেকে ইসরায়েলকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করেছিলেন। তার এই দাবি মুহূর্তের মধ্যেই আলোড়ন ফেলে দেয় এবং দেশ জুড়ে শুরু হয় ব্যাপক বিতর্ক। নেতানিয়াহুর এই দাবির পরপরই এর তীব্র সমালোচনা করেন সাবেক সেনাপ্রধান আইজেনকোট। একটি সম্মেলনে দাঁড়িয়ে আইজেনকোট ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতানিয়াহুর বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং পুরোপুরি ভিত্তিহীন। তিনি স্পষ্টভাবে বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। নেতানিয়াহু আসলে বাস্তবতাকে বিকৃত করে ইসরায়েলিদের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আইজেনকোটের এই আক্রমণ নেহায়েত সাধারণ কোনো রাজনৈতিক বাকবিতণ্ডা নয়, বরং কিছুদিন আগেই আইজেনকোট ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই নেতানিয়াহুকে সরাসরি চ্যালেঞ্জ করার মাধ্যমে তিনি নিজেকে জনগণের সামনে একজন অকুতোভয় নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এদিকে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত 27। ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের অন্যতম ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে সংঘটিত এই হামলায় অন্তত 27 জন নিহত এবং আরও 91 জন আহত হয়েছেন। এছাড়া রাজধানী ও আশপাশের এলাকায় অন্তত 130টি ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারে, ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রয়টার্স জানিয়েছে, 2026 সালের শুরু থেকে কিয়েভে রুশ বাহিনীর যত হামলা হয়েছে তার মধ্যে এটি ছিল সবচেয়ে বড় এবং ভয়াবহ হামলাগুলোর একটি। হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকর্মী দল। ডনিপ্রো নদীর তীরবর্তী একটি আবাসিক এলাকায় ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই এলাকার আরও কয়েকজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, হামলায় রুশ বাহিনী 74টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 496টি ড্রোন ব্যবহার করেছে। তার ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতায় উড়ে আসায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো প্রতিহত করতে পারেনি। চীন রাশিয়ার গোপন সামরিক নথিতে কি এমন ফাঁস হলো যা দেখে কাঁপছে পুরো ইউরোপ? এদিকে খামেনির দাফন অনুষ্ঠানকে ঘিরে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অ্যালার্ট। 1.5 কোটি মানুষের সমাগম ঠেকাতে কার দিকে তাক করা ক্ষেপণাস্ত্র, আর এরই মাঝে কাতার ও পাকিস্তানের যুক্তরাষ্ট্র ইরানের কোন গোপন মিশন সফল হলো? আন্তর্জাতিক রাজনীতির এমন বিস্ফোরক মোড় নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। চীন রাশিয়ার গোপন সামরিক প্রশিক্ষণের পর্দা উন্মোচন। রয়টার্সের হাতে আসা একটি গোপন রুশ নথির সূত্রে জানা গেছে, রাশিয়ার সেনাদের জন্য চীনে একটি বিশেষ সামরিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়েছে। গত বছর রাশিয়ার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এই কর্মসূচির অনুমোদন দেন। 2 ইউরোপীয় কর্মকর্তার মতে এই কার্যক্রমে 2 দেশের অন্তত 4 জন উচ্চপদস্থ জেনারেল সরাসরি যুক্ত ছিলেন, যা মস্কো ও বেইজিংয়ের গভীর সামরিক সহযোগিতাকে স্পষ্ট করে। প্রকাশিত নথিতে দেখা যায়, 2025 সালের আগস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভের জারি করা এক আভ্যন্তরীণ নির্দেশনার পর রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল চীনের পিপলস লিবারেশন আর্মির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপের মুখেও 2 দেশের এমন গোপন অংশীদারিত্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই গোপন কর্মসূচির আওতায় গত নভেম্বরে বেইজিংয়ে 3 সপ্তাহের একটি বিশেষ কোর্স অনুষ্ঠিত হয়, যেখানে রুশ সেনাদের তেজস্ক্রিয় রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বিষয়ে অত্যন্ত সংবেদনশীল প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে রুশ সেনারা চীনা বিশেষজ্ঞদের কাছ থেকে পারমাণবিক চুল্লি পরিদর্শন, রাসায়নিক গোয়েন্দা কার্যক্রম এবং তেজস্ক্রিয়তা শনাক্তকরণের কৌশল শেখেন। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, গত নভেম্বরে চীনে প্রায় 200 রুশ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে, যাদের একাংশ পরবর্তীতে সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশ নেন। ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস নিজস্ব সূত্রে এই প্রশিক্ষণের সত্যতা নিশ্চিত করেছেন, তবে ক্রেমলিনের বিষয়টিকে পশ্চিমা গণমাধ্যমের ভুল তথ্য বলে বরাবরের মতো উড়িয়ে দিয়েছে। রুশ সামরিক বাহিনীর অভ্যন্তরীণ মূল্যায়নে চীনা প্রশিক্ষকদের তাত্ত্বিক জ্ঞান, আধুনিক সরঞ্জামের মান এবং
সিমুলেটরের ব্যবহারের প্রশংসা করা হলেও একটি ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। দীর্ঘ 4 বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করার কারণে রাশিয়ার ব্যাপক বাস্তব অভিজ্ঞতা থাকলেও প্রযুক্তিগতভাবে উন্নত চীনের কয়েক দশক ধরে কোনো যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা নেই। বরাবরের মতোই বেজিং এই প্রশিক্ষণের বিষয়টি অস্বীকার করে একে ভিত্তিহীন ও নিরেট অপপ্রচার বলে দাবি করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন সংকটে তাদের নিরপেক্ষ অবস্থান অপরিবর্তিত রয়েছে। প্রতিবেদনে রাশিয়ার কর্নেল জেনারেল রুস্তাম মুরাদভ এবং চীনের মেজর জেনারেল লি জিয়ানসুন সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। জব্দকৃত অর্থ জরুরি পণ্য ক্রয়ে ব্যবহার করবে ইরান। কাতারে আটকে থাকা ইরানের জব্দকৃত $600 কোটি একটি অংশ দেশের প্রয়োজনীয় জরুরি পণ্য ক্রয়ে ব্যবহার করা হবে। সম্প্রতি দোহায় কাতারের কর্মকর্তাদের সাথে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার অংশ হিসেবে ওয়াশিংটন এই অর্থ ব্যবহারের অনুমতি দিতে সম্মত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA কে দেওয়া সাক্ষাৎকারে উপপররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠকে এই অর্থ ব্যয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। দেশের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী কিনে তা সরাসরি ইরানে সরবরাহ করা হবে। এই চুক্তির ফলে ইরানের অর্থনৈতিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ সামরিক সতর্কতা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ জুড়ে সর্বোচ্চ সামরিক সতর্কতা জারি করেছে ইরান। অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে দেশটির স্থল, নৌ ও বিমান বাহিনীকে সীমান্ত জুড়ে সক্রিয়ভাবে মোতায়েন করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের এক যৌথ সামরিক হামলায় খামেনি নিহত হন। তার স্মরণে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় এই দাফন অনুষ্ঠানে রাশিয়া, চীন, পাকিস্তান ও ভারত সহ 30টিরও বেশি দেশের উচ্চপদস্থ প্রতিনিধি এবং 90টি দেশের শীর্ষ ধর্মীয় নেতারা সশরীরে যোগ দিবেন। টানা 6 দিনব্যাপী এই বিশেষ ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ইরান এবং প্রতিবেশী ইরাক সহ মোট 5টি প্রধান শহরে অনুষ্ঠিত হবে। আগামী শনিবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং 7 জুলাই পবিত্র কম শহর হয়ে ইরাকের নাজাফ ও কারবালা শহরে এই পদযাত্রা এগিয়ে যাবে। সবশেষে আগামী 9 জুলাই তার মরদেহ মাশহাদে চূড়ান্তভাবে সমাহিত করা হবে। দীর্ঘ এই আনুষ্ঠানিকতায় প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ অংশ নিতে পারেন বলে ধারণা করছে ইরানি প্রশাসন। দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ বৈঠক সম্পূর্ণ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা সফলভাবে সমাপ্ত হয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও অমীমাংসিত বিষয়গুলোর উপর এই বৈঠকে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে বলে জানানো হয়। আলোচনায় অংশ নেওয়া উভয় পক্ষে আগামী দিনগুলোতে এই আলোচনার ধারা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা সংকট নিরসনে একটি টেকসই সমাধানে পৌঁছানোর লক্ষ্যে নিয়মিত যোগাযোগের উপর জোর দিয়েছে। পরবর্তী বৈঠকের সময়সূচি খুব দ্রুতই নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির বর্তমানে সেখানে রাষ্ট্রীয় শোকের অনুষ্ঠান চলছে। এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই পরবর্তী সভার তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে চলা বৈরী সম্পর্কে অবসান ঘটাতে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে এই কূটনৈতিক প্রচেষ্টাকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনা ভবিষ্যতে পরমাণু চুক্তি বা অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বন্ধুরা, ইউরোপের দরজায় চীন রাশিয়ার এই গোপন সামরিক সমীকরণ, খামেনির বিদায়কে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের অভূতপূর্ব রণপ্রস্তুতি আর পর্দার আড়ালে ওয়াশিংটন তেহরানের এই দোহা মিশন, সব মিলে বিশ্ব রাজনীতি এখন কোন বিপজ্জনক মোড় নিতে যাচ্ছে তা সময় বলে দেবে। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে দুজন মানুষের নির্দেশে পুরো মধ্যপ্রাচ্য আজ মৃত্যুপরিতে পরিণত হয়েছে, সেই ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার দাম কত হতে পারে? আপনারা কি জানেন যে আমেরিকা সারা বিশ্বকে মানবাধিকার আর নিরাপত্তার লেকচার দেয়, তাদের নিজেদের প্রেসিডেন্টকে হত্যা করার জন্য প্রকাশ্য জনসভায় কিভাবে 100 কেজি সোনার পুরস্কার ঘোষণা করা হচ্ছে? আর অন্যদিকে সিরিয়ার রাজধানী দামাস্কে হঠাৎ করে বোমা ফাটছে কেন জানেন? কারণ সিরিয়া যখন আমেরিকার কথা না শুনে লেবাননের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, ঠিক তখনই তাদের মাটিতে এই হামলা হচ্ছে। আজ আমি আপনাদের সামনে জিওপলিটিক্সের এমন কিছু এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ নিয়ে এসেছি যা মূলধারার মিডিয়া এইভাবে গুছিয়ে আপনাদেরকে বোঝাবে না। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো রাশিয়া কেন হঠাৎ করে ইউক্রেনের উপর এমন ভয়াবহ মিসাইল হামলা চালালো এবং এর পিছনে জেলেনস্কির এমন কি গোপন চাল ছিল যা পশ্চিমা বিশ্বকে বড় একটা ধাক্কা দিয়েছে। এই প্রতিটি খবর বিস্তারিত জানার জন্য আজকের এই পুরো আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আপনাদের। দেখুন, আপনারা যারা গ্লোবাল পাওয়ার পলিটিক্স খুব গভীরভাবে ফলো করেন তারা জানেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটা শ্যাডো ওয়ার চলছে। আমেরিকা এবং ইসরায়েল সরাসরি যুদ্ধের সুবিধা করতে না পেরে এখন সিরিয়া এবং অন্যান্য দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। গতকাল 2 জুলাই 2026 রয়টার্সের রিপোর্ট অনুযায়ী সিরিয়ার রাজধানী দামাস্কের ঠিক প্রাণকেন্দ্রে একটা ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে অন্তত 9 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। আল জাজিরার রিপোর্ট বলছে বিচার ভবনের মাত্র 40 মিটার দূরে একটা ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল, যার মধ্যে ধাতব টুকরো ভরা ছিল। কেন? কারণ যাতে বেশি মানুষ মারা যায়। দর্শক, লজিক্যালি চিন্তা করুন, কেন হঠাৎ করে দামাস্কে এই হামলা হলো?
আল জাজিরার সাংবাদিক জানাচ্ছেন যে এই এলাকাটা খুব ব্যস্ত ছিল এবং সরকারি সূত্র বলছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা, যিনি 2024 সালের শেষের দিকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেছেন, তিনি কিন্তু এই মুহূর্তে আমেরিকার কথা মতো চলছে না। আমেরিকা চেয়েছিল সিরিয়া যেন লেবাননের সাথে যুদ্ধে জড়ায়, কিন্তু আল সারা সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। শুধু তাই নয়, আজ আল সারার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী লেবানন সফরে গেছেন এবং নওয়াব সালামের সাথে আলোচনা করে দুই দেশের সম্পর্ক আরো ভালো করার চেষ্টা করছেন। আর ঠিক সেই সময়ই দর্শক দামাস্কে বোমা ফাটছে। সিরিয়ার ইন্টেরিয়ার মিনিস্টার বলছে এমন কিছু পক্ষ আছে যারা সিরিয়ায় স্থিতিশীলতা চায় না। দেখুন, পশ্চিমা ব্লক যখন সরাসরি কোনো দেশকে কন্ট্রোল করতে পারে না, তখন তারা এভাবেই সেই দেশে অস্থিরতা তৈরি করে। এটা হচ্ছে তাদের সেই পুরনো জিওপলিটিক্যাল গেম। কিন্তু দর্শক, আজকের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটা আসছে ইরান থেকে। আপনারা হয়তো জানেন যে গত রাতে তেহরানে ইমাম খামেনি হুসেইনির কাছে শহীদ ইমাম সৈয়দ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং আজ থেকে 3-4 দিন ব্যাপী একটা বিশাল বিদায়ী অনুষ্ঠান শুরু হবে। আর ঠিক এই আবেগঘন এবং উত্তপ্ত পরিবেশের মধ্যেই এমন একটা ঘটনা ঘটেছে যা পুরো পশ্চিমা বিশ্বের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। বিভিন্ন এক্স হ্যান্ডেল এবং সংবাদ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের বার্মিন শহরের কাছে ইসলামিক রেজিমের সমর্থকদের একটা বিশাল জনসময় একজন র্যালি লিডার বা মঞ্চের নেতা প্রকাশ্য ঘোষণা দিচ্ছেন। তিনি বলছেন বার্মিন শহরের মানুষজন 100 কেজি সোনা সংগ্রহ করছে, আর এই 100 কেজি সোনা পুরস্কার হিসাবে দেওয়া হবে সেই ব্যক্তিকে। কোন ব্যক্তি? যে ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যা করে তাদের মাথা নিয়ে আসতে পারবে। দর্শক, একটু ভেবে দেখুন, 100 কেজি সোনা। ওই নেতা আরো বলছেন যদি পুরো ইরানের মানুষ এই ফান্ডে অংশগ্রহণ করে তাহলে এই পুরস্কারের পরিমাণ 1000 কেজি বা 1 টন সোনা পর্যন্ত হতে পারে। এখন আমি জানি আপনারা অনেকেই বলবেন এটা তো কোনো সরকারি ঘোষণা নয়, এটা তো শুধু একটা জনসভার ইমোশনাল কথা। হ্যাঁ, এটা ইরানের অফিসিয়াল পলিসি নয় এবং যখন কোনো পুরস্কার দিতে হয় না তখন হয়তো 100 কেজি কেন 1000 কেজির কথাও বলা যায়। কিন্তু দর্শক, জিওপলিটিক্যাল লেন্স দিয়ে দেখলে এর সিগনিফিকেন্স বা গুরুত্বটা কোথায় জানেন? এটা প্রমাণ করে যে ইরানের সাধারণ মানুষের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর প্রতি কতটা তীব্র ক্ষোভ এবং ঘৃণা পুঞ্জীভূত হয়ে আছে। আমেরিকা ভেবেছিল স্যাংশন আর মিসাইল দিয়ে তারা ইরানের মানুষকে ভয় দেখাবে, সরকারের বিরুদ্ধে পাঠাবে, কিন্তু উল্টো তারা পুরো জাতিকে নিজেদের বিরুদ্ধে একজোট করে ফেলেছে। আর শুধু ইরানের মানুষই নয়, ট্রাম্প এবং নেতানিয়াহুর নিজের দেশের মানুষও এই যুদ্ধ নিয়ে চরম বিরক্ত। যখন কোনো পরাশক্তির নেতাদের মাথার দাম প্রকাশ্য জনসভায় এভাবে ঘোষণা করা হয়, তখন বুঝতে হবে যে মাল্টিপোলার বিশ্বে তাদের সেই অজেয় ভাবমূর্তিটা আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে। দর্শক, এবার আসুন একটু ইউরোপের রণাঙ্গনে, যেখানে রাশিয়া গতকাল এমন এক তাণ্ডব চালিয়েছে যা ইউক্রেন হয়তো আগামী কয়েক দশকেও ভুলতে পারবে না। আল জাজিরার গতকাল 2রা জুলাই 2026-এর রিপোর্ট অনুযায়ী গতকাল সারাদিন রাশিয়া ইউক্রেনের রাজধানী কিভ সহ বিভিন্ন শহরে তাদের স্মরণকালের অন্যতম ভয়ঙ্কর মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি অনুযায়ী রাশিয়ার রাতভর 74টি মিসাইল এবং 496টি ড্রোন ছুড়েছে। চিন্তা করুন দর্শক, প্রায় 500 ড্রোন এবং মিসাইলের একটা ভয়াবহ ওয়েব। কিভে অন্তত 22 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। একটি 9তলা আবাসিক ভবনের বিশাল অংশ ধসে পড়েছে। ধ্বংস হয়েছে 64টি অ্যাপার্টমেন্ট। কিভের পাশাপাশি খার্কিভ, সুমি, দিনোপ্রো এবং জাপোরোঝিয়াতেও এই হামলা হয়েছে। কিন্তু দর্শক, ভিডিও শুরুতে আমি আপনাদের যেটা বলেছিলাম যে এই হামলার পিছনের আসল জিওপলিটিক্যাল চালটা আমি আপনাদের সহজ বাংলায় বোঝাবো। আপনারা কি খেয়াল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এই হামলার ঠিক কয়েক ঘন্টা আগে আপনার আয়ারল্যান্ডের ডাবলিনে বসে বলেছিলেন আমি এক্ষুনি ইউক্রেনে ফিরে যাচ্ছি, কারণ আমাদের কাছে ইন্টেলিজেন্স আছে যে রাশিয়া একটা ম্যাসিভ হামলা করতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন হঠাৎ করে এত বড় হামলা করলো? আল জাজিরার গতকালকের এই রিপোর্টেই বলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ইউক্রেন যখন রাশিয়ার বেসামরিক অবকাঠামো, বিশেষ করে তেল শোধনাগার বা রিফাইনারিগুলোতে হামলা করেছিল গত পরশু, এটা তারই রিট্যালিয়েশন বা প্রতিশোধ। কিন্তু এর পেছনে আরেকটা বড় গেম আছে। জেলেন্সকি খুব শীঘ্রই ন্যাটো কনফারেন্সে যোগ দিতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি আমেরিকার তৈরি পেট্রিয়ট মিসাইল PAC-2 এবং PAC-3 চাইবেন। আল জাজিরার সাংবাদিক বলছেন ইউক্রেন ড্রোন ঠেকাতে পারলেও ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় দুর্বলতা এখনও রয়ে গেছে, আর রাশিয়া ঠিক সেই দুর্বলতাটাই ওখানেই আঘাত করছে। রাশিয়া ন্যাটো এবং আমেরিকাকে পরিষ্কার একটা মেসেজ দিল, তোমরা যতই প্যাট্রিয়ট মিসাইল দাও না কেন, আমরা যখন চাইব ইউক্রেনের আকাশসীমা ভেদ করে তাদের রাজধানী ধ্বংস করে দেব। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার ইকোনমি ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু দর্শক আজ ইউক্রেন নিজেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্ব বাঁচাতে হিমশিম খাচ্ছে, আর তাদের মাথার দাম ঘোষণা হচ্ছে প্রকাশ্য জনসভায়। দর্শক, এটাই হলো মাল্টিপোলার ওয়ার্ল্ডের আসল চিত্র। পশ্চিমা সাম্রাজ্যবাদের কফিনে আজ চারিদিক থেকে ব্রেক ঠোকা হচ্ছে। সিরিয়া আমেরিকার কথা শুনছে না, ইরান আমেরিকার নেতাদের মাথার দাম ঘোষণা করছে, আর রাশিয়া ন্যাটোর নাকের ডগায় ইউক্রেনকে ধূলিসাৎ করে দিচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন দর্শক, আপনাদের কি মনে হয়
ইরানের জনসভায় ট্রাম্প আর নেতানিয়াহুর এই যে মাথার দাম ঘোষণা করার এই যে সাইকোলজিক্যাল প্রেশার, এটা কি পশ্চিমাদের কোনো নতুন যুদ্ধের দিকে ঠেলে দেবে? লজিক্যালি একটু চিন্তা করুন। আজ